টিচিং টেকনিক্স আর অ্যাসেসমেন্ট, এই সবগুলো মিলিয়ে আমি বলেছিলাম যে এনগেজ লার্নিং প্যাডাগজি। এখন এনগেজ লার্নিং প্যাডাগজিকে সাপোর্ট করে এরকম কয়েকটা মেথডের মধ্যে একটা মেথড হলো সোর্স মেথড, সোর্স টিচিং মেথড। এটা কিভাবে হয় দেখেন, এনহ্যান্সিং লার্নিং থ্রু ইনফরমেশন এক্সপ্লোরেশন। আচ্ছা বলেন এটা দ্বারা কি বুঝতেছি আমরা, সোর্স টিচিং মেথডটা কেমন হতে পারে? একটা আইডিয়া দিবেন আপনারা, নামের সাথে মিলিয়ে একটা আইডিয়া দিতে পারবেন? সোর্স ইন্টারনেট। আচ্ছা ইন্টারনেট কেন ম্যাডাম? কিন্তু ধরেন আমি সোর্স টিচিং মেথডে আপনি ইন্টারনেটটা কি হিসাবে কাজ করবেন স্যার? টেকনোলজি। আচ্ছা লার্নিং সোর্স অফ ইনফরমেশন। এক্স্যাক্টলি ম্যাডাম বলছেন যে অর্থাৎ তাকে ইন্টারনেটের একটা সোর্স দেয়, ইন্টারনেট থেকে সোর্স নিয়ে ওই সোর্স দিয়ে সে লার্নটা করে। এক বইও হতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা দেখেন এটা হলো pedagogical approach that uses diverse information sources to enhance students' critical thinking and knowledge construction. তার মানে আপনি এমন একটা সোর্স দিবেন তাকে, যে সোর্স দিয়ে তার থিংকিং, ক্রিটিক্যাল থিংকিং আপনি এনকারেজ করবেন এবং তার সাথে সাথে তাকে আপনার নলেজ কনস্ট্রাকশনও তার জন্য সুযোগ সৃষ্টি হবে। কনস্ট্রাকশন encourages active learning through exploration, evaluation and synthesis. আমরা সাধারণত অ্যানালাইসিস করতে দিই, সোর্সের ক্ষেত্রে আপনি সিনথেসিসটাকে দিবেন। অ্যানালাইসিসের আপনার জাস্ট অপোজিট সিনথেসিস, অর্থাৎ আমার সোর্সের মধ্যে অনেক তথ্য থাকবে। আপনি এই যে সোর্স টিচিং মেথড দিয়ে আপনি যদি গুগলে সার্চ দেন, দেখবেন যে লাখে লাখে আপনার লিঙ্ক আসতেছে, তথ্য আসতেছে। আমি তো এতগুলো দিব না, তাকে কিন্তু বলবো যে তুমি এটাকে সামারি করো। এই যে সামারিটাই হলো কি আপনার এই সিনথেসিস। তার মানে আপনি স্টুডেন্টকে আপনার এডুকুয়েট সোর্স আপনি তাকে প্রোভাইড করবেন, কিন্তু সোর্স থেকে সবগুলো মানে হুবহু সোর্স থেকে লিখে নিয়ে আসবে তা না, আপনাকে সিনথেসিস করতে দেবেন, তাহলে তার ক্রিটিক্যাল থিঙ্কিংটা হবে। এখন সোর্স কি কি হতে পারে দেখেন, সোর্স কি কি হতে পারে দেখেন, তিনটা সোর্স হতে পারে, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, টারশিয়ারি সোর্স। কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে দেখেন, হিস্টোরিক্যাল ডকুমেন্টস, রিসার্চ ডেটা, তারপরে আপনার টেক্সট বুক, ওই যে একটা বলেছেন টেক্সট বুক হতে পারে, তারপরে রিভিউ আর্টিকেলস, এনসাইক্লোপিডিয়া, ডেটাবেসেস। এই যে ডেটাবেস, এনসাইক্লোপিডিয়া, এটার জন্য আমাদের ম্যাডামের যে ইন্টারনেটের ব্যাপারটা বলা হয়েছে এরকম। এখন দেখেন এই যে একটা ছবি, এই ছবিটা একটা সোর্স। আমি উদাহরণ হিসেবে একটা ছবি দিয়েছি। ধরেন এমন হতে পারে না যে আপনি ইতিহাস পড়াচ্ছেন ক্লাসের মধ্যে, ইতিহাসের যে বইয়ের যে ছবিগুলো, এই যে ছবিগুলোতে এগুলো এক একটা সোর্স। আমরা এই সোর্সটা দিয়ে আমি যদি আবার যে আমাদের যে এনগেজ লার্নিং প্যাডাগজি এবং অথেন্টিক টাস্কের মধ্যে যাই, তখন এই ছবিটা দিয়ে আমি তাকে বলতে পারবো যে ওই সময়ে তারা যে তাদের যে আপনার অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল এবং বর্তমানের সাথে ওই সময়ের অর্থনৈতিক ব্যবস্থার সিমিলারিটিটা কি। এই যে একটা অথেন্টিক টাস্কটা দিয়েছে, এটার জন্য সোর্স দিলে একটা ছবি। আমরা কিন্তু সোর্স দেই, সোর্স ব্যবহার করি, কিন্তু আমি হয়তো সোর্স মেথডের ক্ষেত্রে আমি যদি সোর্স মেথডটা অ্যাপ্লাই করতে চাই, তখন আপনি যদি মাথায় রাখেন যে আজকের ক্লাসটাতে আমি সোর্স মেথড অ্যাপ্লাই করবো, তাহলে সোর্স মেথডে কিন্তু আমার একটা সোর্স লাগবে। এবং এই সোর্সটা কি হতে পারে, এইভাবে হতে পারে। আমরা আমাদের রেসিডেন্সিয়াল মডেলের কলেজগুলো হয়তো আমি এখানে আপনাদের কাছে আমি হয়তো এই প্রত্যাশাটা করতে পারি যে আপনারা কিন্তু এই ধরনের সোর্স মেথড অ্যাপ্লাই করতে পারেন, কারণ আপনারা কিন্তু বাংলাদেশের অনেকগুলো মানে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের মধ্যে টপ। বাংলাদেশের টপ যদি 3টা 4টা আমি স্কুলের কথা বলি, একটা প্রতিষ্ঠান কিন্তু আপনাদের
এখানে অনেক কিছু আছে, অনেক সোর্স দেওয়ার মতো আপনাদের সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা হয়তো এই সোর্সগুলো ব্যবহার করতে পারেন, সোর্স মেথডটাকে। আমি তো আগের স্লাইডে যাই। সোর্স মেথডে কি প্রিন্সিপাল দেখেন, একটা হলো যে ইনফরমেশন লিটারেসি। আপনাকে ইনফরমেশন দিলেও ওই ইনফরমেশন থেকে স্টুডেন্ট ইনফরমেশন থেকে তথ্য বের করে আনতে পারবে, এই লিটারেসিটা জানতে হবে বা তাকে দিতে হবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? আমাদের স্টুডেন্টরা, আপনি যদি একটা ইনফরমেশন তাকে দেন, ওইখান থেকে একটা সোর্স যদি দেন, ওইখান থেকে ইনফরমেশন গ্যাদার করা, এই ক্যাপাসিটি কি আপনাদের স্টুডেন্টে আছে? আছে না? আছে, এটা আছে। আমি যদি গ্রামের স্কুলের কথা বলি, এটা হয়তো নাও থাকতে পারে, কম থাকবে। তবে আপনারা যে খুব বোল্ডলি বললেন যে আপনার স্টুডেন্টদেরকে একটা সোর্স দেওয়ার পরে তার ভিতর থেকে লিটারেসি নিয়ে আসতে হবে, আমার কিন্তু মনে হয় না। কেন বলেন তো? বলতে পারেন কেন? চ্যালেঞ্জটা কি দিতে পারে বলেন তো? আপনি ম্যাডাম বললো যে ইন্টারনেট একটা সোর্স হতে পারে। এখন ইন্টারনেট সোর্স থেকে আপনার সে যে ইনফরমেশন নিয়ে আসবে, এখানে চ্যালেঞ্জটা কি? বাকিরা কপি করবে, এটা একটা চ্যালেঞ্জ। আর আর অন্য লিংকে যাইতে পারে, এই যে সাজেটা বললো, এইটা আপনাদের প্রতিষ্ঠানের বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি চ্যালেঞ্জ। আপনি তাকে ক্রিটিক্যাল থিংকিং এর জন্য, যেমন অ্যানালাইজিং এন্ড ইন্টারপ্রেটিং ডেটা ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস, এই পার্সপেক্টিভসটা এটা থেকে আপনাকে ডিফারেন্ট পার্সপেক্টিভে নিয়ে যেতে হবে। এই ছবিটাই দেখাবেন, কিন্তু এই ছবি সম্পর্কে আপনি থাকবেন না। আপনি এই ছবি থেকে বের হয়ে কোন একটা প্রশ্ন তাকে করতে হবে। উচ্চতর চিন্তন দক্ষতা, এটা একটু পরে আপনাদের সাথে আসবে, স্যার আসবে, রবীন্দ্র স্যার আসবে, উনি হয়তো এগুলো বলবেন, কারণ উচ্চতর সৃজনশীলের ওনারা আমাদেরকে একদম ফাইনাল স্যার। এরপরে হলো অ্যাক্টিভ এনগেজমেন্ট। অ্যাক্টিভ এনগেজমেন্ট মানে আমি যেটা বলেছিলাম যে স্যাররা বলেছেন, আপনারা বলছেন চ্যালেঞ্জ, একজন করবে বাকিরা কপি করবে, এটা হতে দিবেন না। বলবেন যে তোমরা যদি করো, তোমাদের এটা চেক করা হবে প্লেজারিজমে। তো একজন লিখলা, বাকিরা কপি করলা, পেস্ট করলা, বাকিদের সবারটা আমি প্লেজারিজম চেকারে দিব, এটা বলবেন আপনারা। এবং এখন প্রচুর ফ্রি প্লেজারিজম চেকার রয়েছে। ফ্রি কেন? হয়তো 200 ওয়ার্ড পর্যন্ত সে প্লেজারিজম চেক করবে। 200 ওয়ার্ড আপনি শতবার আপনি প্লেজারিজম চেক করতে পারবেন, বাট ওয়ার্ড লিমিট করা থাকবে। এখন আপনি স্টুডেন্টকে 100 ওয়ার্ডের একটা ডকুমেন্ট আপনি দিবেন তাকে পড়তে, সে করবে। এরপর আমি প্লেজারিজম চেক করবেন, দু একটা যদি চেক করে আমি যদি ভ্যালিডেট করতে পারি, বাকি একটু সতর্ক হয়ে যাবে, এইভাবে আর কি। তো আমরা যদিও আমাদের অনলাইনে অথবা আপনি এই ডিভাইস ব্যবহার করে বেশি কাজ দিব না, যদি আমি দিই আমাদের ক্লাসরুমে, যদি ক্লাসরুম সিচুয়েশন যদি দেন, তখন সোর্সগুলোকে ওইভাবে আপনি গ্রুপে বা স্টুডেন্টকে করতে দিবেন যেন অন্যরা একজন না করে নিজেদের সক্রিয়তা বজায় রেখে যেন তারা জমা দেন। আমি তো সোর্সগুলো বললামই। দেখেন সোর্স মেথডের ক্ষেত্রে কিভাবে আপনি প্রসেসটা যাবেন, এটা 5টা স্টেপ হবে, 5টা ধাপে যাবেন। 5টা ধাপ কি দেখেন? প্রথমে টপিক একটা ইন্ট্রো দিবেন টপিকে, মানে আপনার টপিক ইন্ট্রোডাকশন বলতে আপনি ক্লাসের মধ্যে যেটা নিয়ে আলোচনা করছেন, যে টপিকটা নিয়ে, আপনি সেই টপিকটাই আপনি প্রথমে ইন্ট্রোডিউস করলেন। তারপরে আপনি সোর্স সিলেক্ট করলেন এবং স্টুডেন্টকে বললেন যে, স্টুডেন্টকেও যদি আপনি স্বাধীনতা দেন যে এখানে অনেকগুলো আর্টিকেল আছে, এখান থেকে যে কোনো একটা আর্টিকেল থেকে তুমি নিতে পারো। যেমন আমরা একটা কাজ করতে পারি, যেমন ধরেন এমন হতে পারে যে পত্রিকার কাটিং, পুরোনো পত্রিকার কাটিং, একদম স্পেসিফিক একটা টপিক নিয়ে। যদি এরকম হয় যে আপনি পড়াচ্ছেন এনভায়রনমেন্ট নিয়ে পড়াচ্ছেন, বা আপনার আমাদের সমসাময়িক কোনো সমস্যা নিয়ে আপনি পড়াচ্ছেন, অথবা অথেন্টিক টাস্ক হিসেবে আপনি সমসাময়িক কিছু একটা টপিক নিলেন, রিলেট করলেন, করে আপনি ওইটাকে পেপার কাটিং নিয়ে গেলেন। এখন আপনি 10টা পেপার নিয়ে গেলেন, পুরোনো 10টা কাগজ পত্রিকা নিয়ে গেলেন, লাইব্রেরি থেকে নিয়ে গেলেন, নিয়ে বললেন যে কে কোন পত্রিকা থেকে সিলেক্ট করবেন, এবং আপনি 10টা পত্রিকার সংখ্যা নিয়ে গেলেন,
এমনই নিয়ে গেল যেগুলোর মধ্যে ওই টপিকটা রিলেটেড টপিকের একটা নিউজ রয়েছে। এখন স্টুডেন্ট ওখান থেকে সিলেক্ট করবে কোন সোর্সটা সে দিবে অর্থাৎ কোন পত্রিকাটা নিল। তারপরে আপনি তাকে অ্যানালাইসিস করবে, ওইখান থেকে বের করবে, ওইখান থেকে তার টপিক অনুযায়ী ইভালুয়েট করবে ওটার মধ্যে কি লেখা রয়েছে, এটার সাথে আমাদের টপিকের কি যায়, কতটুকু যায়, কতটুকু নাই, এই জিনিসগুলো তারা বের করলো অ্যানালাইসিস। স্টুডেন্ট তারপরে তাকে প্রেজেন্টেশনে দিলেন এবং প্রেজেন্টেশন দেওয়ার পর তাকে রিফ্লেকশনে আসলো, টিচার স্টুডেন্ট সবাই মিলে রিফ্লেক্ট করলো ওইটার উপরে। এই ধরনের কাজ আমরা করাই কিন্তু সোর্সগুলো দেই। আমার এখানে উদ্দেশ্যটা হলো সোর্স মেথডের ক্ষেত্রে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যটা হলো আমরা মাঝে মধ্যে মাসে একবারও যদি হয় আমরা একটা টপিককে সিলেক্ট করতে পারি মাসের একবারে একটা টপিকে, যেখানে আমরা এই সোর্স নিয়ে গিয়ে সোর্স মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমার অথেন্টিক টাস্ক হয়, ফরমেটিভ প্যাডাগজি এনশিওর হলো এবং তার সাথে সাথে আপনি স্টুডেন্টকে এনগেজ করতে পারবেন। এনগেজ লার্নিং প্যাডাগজিটা এনশিওর হলো। একটা উদাহরণ এখানে দেখেন, এটা সবাই একটু পড়েন, নিজের থেকে পড়েন, আমি না বলি। এটা ক্লাইমেট চেঞ্জের উপরে একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে এখানে। দেখেন এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি পর্যন্ত সোর্স নেওয়া হয়েছে। এই নিউজ আর্টিকেল তিনটাই দিতে হবে সোর্স হিসেবে তা না, একটা সোর্স দিলেও হয়। যেমন আমি নিউজ পেপারের কথাটা বলেছিলাম, তাই না? এবং দেখেন টাস্কটাও দেখেন, ওই যে আমাদের অথেন্টিক টাস্ক, কিন্তু এরকম ভাবে আপনি স্টুডেন্টদেরকে এরকম ভাবে একটা প্রশ্ন দিতে পারেন যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সুযোগ রয়েছে। ইচ্ছা করলে আপনি মাল্টিমিডিয়া দিয়েও কিন্তু সোর্সটা দেখাতে পারেন, আপনার দরকার নেই তো নিউজ পেপার। যদি আপনার সমস্যা হয় নিউজ পেপার নিতে, আপনি মাল্টিমিডিয়া দিয়েও নিতে পারেন, দিতে পারেন। আচ্ছা, আমরা তাহলে পরেরটাতে যাই। এটার নাম শুনেছি, আমরা এটা কি বুঝতে পারছি বলেন তো? মাল্টিপল ওয়েজ অফ টিচিং এন্ড লার্নিং কি হতে পারে? এটা একটু জোরে বলবেন। বিভিন্ন ওয়ে, পন্থা, মাল্টিপল ওয়েজ অফ টিচিং এন্ড লার্নিং। এটা হলো আমার ক্লাসে ওই যেটা বলেছিলাম পার্সোনালাইজ লার্নিং, স্টুডেন্টের পার্সোনালাইজ লার্নিং, যার যে লার্নিং এর আপনার প্রত্যাশাটা থাকে সেইটাকে অ্যাড্রেস করে, এটা উদ্দেশ্য। খেয়াল করে দেখেন তো, খেয়াল করে দেখেন এই ছবিটা স্টুডেন্ট লার্নিং স্টাইল কি কি আছে বলেন তো? দেখেন 4-5 আছে। একজন স্টুডেন্টের লার্নিং স্টাইল কত ধরনের হতে পারে খেয়াল করে দেখেন। কিন্তু তিনি কিন্তু ইন্ট্রাপার্সোনাল ছিল, সবার সাথে মিশত না, এরকম। আমিও অনেকটা ইন্ট্রাপার্সোনাল। আমি হয়তো আপনাদের সামনে অনেক কথা বলতেছি, কিন্তু আমি কিন্তু নিজেকে অল্পভাবে এক্সপোজ করি না। এইখানে আপনারা ডাকছেন, আসতে হবে, আসছি। আবার যখন ডাকছিল, আমাকে যখন ডাকছিল তখন ভাবছিলাম যে না করে দেই, আবার যাবো এখানে সবার সামনে কতগুলো কথা বলতে হবে, এর ভাবতেছিলাম। কিন্তু আমি জানি আবার আপনাদের সামনে আসতে কথা বলতে হবে, কিন্তু ইচ্ছা করতেছিল না। এটা অনেকটাই ইন্ট্রাপার্সোনালের মতো। এই অনেকেই কিন্তু আমরা আছি, ম্যাক্সিমাম কিন্তু আমাদের টিচাররা অবশ্যই ইন্টারপার্সোনাল, কারণ আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক আমরা ইজি। বাট স্টুডেন্টকে এখন আপনাকে বুঝতে হবে যে স্টুডেন্টের ভিতরে ইন্ট্রাপার্সোনাল পার্সোনালিটি আছে, তাকে আপনি কিভাবে এনে একটা জিনিস তৈরি করা যায়। কিন্তু আপনি জানেন সে প্রেজেন্ট না করতে পারলে তার ভিতরে অনেক কিছু আছে,
তাহলে তাকে সেটা তো বের করে আনতে হবে। ওগুলোর জন্য আমাকে এই যে মাল্টিপল লার্নিং টিচিং লার্নিং বইটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আমরা সবসময় চিন্তা করি এখন তারা তো বলতো, এখন সে বলতে পারতো না, তাকে ধমক দিচ্ছি, কিন্তু আসলে কি জানি আমরা সে বলতে পারতো অন্য ওয়েতে যদি আমরা বলতে। এখন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আসছে, এখানে আমরা অনেক সময় এনগেজ করতে পারছি এই বিষয়গুলো। তো এখানে আমার স্টুডেন্টদের এই এতগুলো লার্নিং স্টাইলকে আমাকে মাথায় রেখে কিন্তু আমাকে এই মাল্টিপল ওয়েজ অফ টিচিং এন্ড লার্নিংকে অ্যাপ্লাই করতে হবে। এখানে এটাই বলছে টিচিং ফ্রেমওয়ার্ক দ্যাট ইনকর্পোরেটস ডাইভার্স মেথডস টু অ্যাকোমোডেট ভেরিয়াস লার্নিং স্টাইলস। স্টুডেন্টদের ভেরিয়াস লার্নিং স্টাইলকে এখানে করতে হবে। এই দেখেন কি প্রিন্সিপালগুলো, প্রত্যেকটা লার্নিং মেথডের কিছু কি প্রিন্সিপাল থাকে। এখন এমডব্লিউটিএল এর ক্ষেত্রে আপনার আপনার টিচিং এর ক্ষেত্রে মানে এই মেথডের ক্ষেত্রে প্রিন্সিপাল হবে ডাইভার্সিটি ইন টিচিং। আমি শিক্ষক, আমার টিচিং মেথডের মধ্যে ডাইভার্সিটি থাকতে হবে। আমি শুধু লেকচার দেব, আমি শুধু ধমক দেব, তা হবে না। আপনার অ্যাজ এ টিচার আপনার ভিতরে ওই ডাইভার্সিটিনেসটা থাকতে হবে। এই বিষয়টাকে এখানে আনতে হবে। অ্যাক্টিভ লার্নিং মানে স্টুডেন্টকে অ্যাক্টিভ লার্নিং এ দিতে হবে পার্সোনালাইজড অ্যাপ্রোচ। অনেকগুলো আপনি ধরেন একজন মানে অনেকগুলো বললেন যে তোমরা তোমাদের যে এই জিনিসটা প্রেজেন্টেশনটা তোমরা এখানে কেউ এখানে প্রেজেন্ট করতে পারো, কেউ ভিজুয়াল করতে পারো, কেউ লিখে আমাকে পাঠাইতে পারো, এইভাবে বিভিন্ন ধরনের কথা বলতে পারো। যার যেটা মনে হচ্ছে ইচ্ছা হবে সেভাবে আপনি দেবেন। ওই স্বাধীনতাটা আমার মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হবে। এমন না যে আপনি প্রত্যেকটা ক্লাসে এমডব্লিউটিএল, প্রত্যেকটা ক্লাসে আপনি সোর্স মেথড, তা না। মাঝে মধ্যে ওই যে মাঝে মধ্যে করবেন, তখনই স্টুডেন্ট বুঝবে যে না আমার স্যারটা এরকম না আমি যা ভাবতাম। অনেক সময় হয় না যে আপনাকে নতুন করে শিক্ষার্থীরা পায়, কখন পায়? পিকনিকে পায়, ক্লাস পার্টিতে পায়। এমনি আপনি অন্যরকম না, এমনি অন্যরকম না, সবসময় আপনাকে অন্যরকম থাকতে হবে। ওইটা হলো আমাদের টিচার হিসেবে টিচিং ডাইভার্সিটিটা আমাকে থাকতে হবে। এবং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যে আমরা যেটা বলছিলাম ফর্মেটিভ প্যাডাগজি, এই এমডব্লিউটিএল এর মাধ্যমে আমাদের ফর্মেটিভ প্যাডাগজিটাকেও আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে চমৎকার একটা হিসাব পেয়েছি, দেখেন এটা আপনারা হয়তো জানেন। দেখেন এমডব্লিউটিএল এ আপনি যদি এইভাবে অ্যাপ্রোচগুলো করেন কত পার্সেন্ট লার্নিং এনশিওর হচ্ছে। এখন দেখেন তো 90% কোথায় হচ্ছে, সর্বোচ্চ কোথায় হচ্ছে? কাইনেস্থেটিক লার্নিং। বলেন তো এটা এই সোর্সটা আমি কোথায় পেয়েছি? আমার মনে হয় আপনাদের জানার কথা, আপনাদের জানার কথা। একটা হ্যাঁ না, এই যে একজন চৈনিক দার্শনিক, হ্যাঁ লার্নিং পিরামিড যেটা থেকে আসছে, একটা বলে না যে হ্যাঁ কাইনেস্থেটিক বলে না যে আমি যা শুনি তার থেকে যতটুকু শিখি, যা দেখি বা শুনি তার চেয়েও বেশি শিখি যা করি, লার্নিং এ ডুইং। এবং ওই যে আপনারা অনেকে বলেছেন যেটা হলো যে লার্নিং পিরামিড। আমাদের টিচার্স ট্রেনিং কলেজে এফটিসি করছেন যারা, এফটিসি, এই ম্যাডাম এফটিসি করছেন না আপনারা? ওইখানে কি লার্নিং পিরামিডটা দেখানো হয়েছিল? এক্স্যাক্টলি। তো এই যে লার্নিং পিরামিড অনুযায়ী আমি যদি এমডব্লিউটিএল চিন্তা করি, এমডব্লিউটিএল তো আমার লার্নিং স্টাইলগুলো, লার্নারের লার্নিং স্টাইলগুলো বলা হয়েছে। এখন লার্নারের স্টাইল হলো আপনি ভিজুয়াল, কেউ অডিটরি, কেউ কাইনেস্থেটিক, কেউ ইন্টারপার্সোনাল, কেউ ইন্ট্রাপার্সোনাল। আপনি যদি সকল কিছুকে চিন্তা করে চারটার মধ্যে নিয়ে আসেন, তাহলে দেখেন 90% হলো কাইনেস্থেটিক, যেখানে আপনি হ্যান্ডস অন কিছু করাতে পারেন। হ্যান্ডস অন কিছু করাতে যদি পারেন তাহলে স্টুডেন্টের লার্নিংটা সর্বোচ্চ হয়। আমরা সচরাচর সুযোগ হয় না আমাদের, কিন্তু আপনাদের কিন্তু অনেক সুযোগ রয়েছে। আপনাদের এত বিশাল ক্যাম্পাস, স্টুডেন্টকে মাঝে মধ্যে বাইরেও নিয়ে আসতে পারে এইভাবে। আর এটা দেখেন এই যে
রাইট লার্নিং এর ক্ষেত্রে আমি ছোটবেলায় শুনতাম আমার আম্মা বলতো যে লিখো। আমার আম্মা কিন্তু অতটা শিক্ষিত ছিল না, কিন্তু বলতেন লিখো, এবং তার সাথে সাথে বলতো যে একবার লেখা 7 বার পড়ার সমান, তাই না? স্যার আপনারা শুনছেন? বলছেন আমরা বলি, আপনি বলি। আমরা হ্যাঁ বলি একবার দেখে দেখে লিখো, তারপর পড়ো। তারপর পড়ো। এবারে একবার লেখা 7 বার পড়ার সমান। ওই যে এখানে রাইট লার্নিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে হলো 80% লার্নিং। তো এনিহাউ আমরা MWTL এর এটাই হলো বেনিফিট, যে MWTL মাধ্যমে আপনি এগুলো করতে পারবেন। এখন MWTL এর কিছু দেখেন, কিছু এক্সাম্পল আমি দিয়েছি। ভিজুয়ালের ক্ষেত্রে দেখেন, আপনারা একটু নিজেরা একটু পড়েন, দেখেন, পড়লে আপনারা ধরতে পারবেন। ভিজুয়াল হলো যে দেখানো, কিছু দেখিয়ে করা। অডিটরিতে অর্গানাইজ এ প্যানেল ডিসকাশন অন কনভারসেশন, মানে প্যানেল ডিসকাশন করালে স্টুডেন্ট অনেক স্টুডেন্ট শুনলো, এভাবে হতে পারে। কাইনেস্থেটিকে কন্ডাক্ট আর কমিউনিটি ক্লিন আপ অ্যাক্টিভিটি, ওই যে পরিবেশ পরিচ্ছন্ন করানো, কিছু কাজ করানো, বৃক্ষরোপণ, এইভাবে হতে পারে কাইনেস্থেটিক ক্ষেত্রে। এন্ড রিড এন্ড রাইটের ক্ষেত্রে রিয়াকশন রিসার্চ প্রজেক্ট অন এনভায়রনমেন্টাল সিস্টেম। আমি রিসার্চ কথাটা বলছি যেহেতু আমি আপনাদের এখানে 11-12 আছে, এই জন্য আমি জিনিসগুলো এনেছি। আমার কাছে বারবার আমি কালকে যখন আমার এই প্রেজেন্টেশনটা তৈরি করছিলাম, আমি বারবার খালি কলেজ ভাবতেছিলাম। পরে আবার আজকে আমি যখন ভিডিওটা দেখছিলাম তখন মনে হলো যে আপনাদের তো স্কুলও আছে, স্কুল শাখাতে আছে। তো যার ফলে রিসার্চ প্রজেক্টটা অনেক ক্ষেত্রে 11-12 এর ক্ষেত্রে হবে, স্কুল ক্ষেত্রে নাও হতে পারে। আচ্ছা, আমরা আমাদের যখন আজকে আমার 1:30 পর্যন্ত, 1:30টার আগে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, একটা পরীক্ষা দিব, ছোট্ট একটা পরীক্ষা। এই আজকে যে আলোচনা হচ্ছে সেগুলো একটা এমসিকিউ, 5টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? ওটার উপরে একটা এমসিকিউ আপনার। আচ্ছা, তারপর দেখেন চমৎকার একটা, মানে আমার কাছে খুব মজা লেগেছে। আমরা করি এই জিনিসটা, কিন্তু নামটা হয়তো আমি মানে কালকে এক্সপ্লোর করতে গিয়ে এই মেথডটা আমি ভালো লেগেছে, আমি পেয়েছি। এটা হলো দ্য সক্রেটিক মেথড, ফস্টারিং ক্রিটিক্যাল থিংকিং থ্রু ডায়ালগ। কি বোঝা যাচ্ছে আপনাদের সক্রেটিক মেথড দিয়ে? সক্রেটিক মেথড কি হতে পারে বলেন তো? অবশ্যই সক্রেটিক মেথড মানে সক্রেটিস থেকে আসছে, দার্শনিক সক্রেটিস। হ্যাঁ, একজন আরেকজনের সাথে ডায়লগ নিয়ে আলোচনা ডায়লগ করবে। এবং এটা কি ডায়লগ কি কথানুগতিক ডায়লগই হবে? না না না, না, প্রশ্ন জিজ্ঞাসা ইনফরমেশন, প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু এই প্রশ্ন কিন্তু গতানুগতিক প্রশ্ন না, সক্রেটিসের মতো প্রশ্ন করতে হবে। কেন, ওয়াই, বেশ, হাউ, ওই হ্যাঁ, এইভাবে ওয়াই, হাউ, মানে খুব বেশি হোয়াট না, নো thyself, এক্স্যাক্টলি। আর সক্রেটিসের মতো আপনাকেও প্রশ্ন করতে হবে। এখন বলেন তো, এই যে এখানে যে সক্রেটিস মেথডের মধ্যে সক্রেটিস কে হবে? টিচার, আপনি, টিচার, আমার স্টুডেন্ট হতে পারে, পিয়ার, তাই না? এখন দেখি আমরা সক্রেটিস মেথডে আসলে কিভাবে কাজ করবে। সক্রেটিস মেথডটা 5 স্টেজ আছে সক্রেটিসে। Pose a thought-provoking question. Thought-provoking question, আমি কিন্তু একই জিনিস কিন্তু বারবার আসতেছে, কথাগুলো কিন্তু রিপিট হচ্ছে। দেখেন, আমি এর আগেও কিন্তু থট প্রভোকিং বলে গেছি, ক্রিটিক্যাল থিংকিং বলে গেছি। মূলত আমার আজকের প্রেজেন্টেশনের ফোকাস হলো এনগেজ লার্নিং প্যাডাগজি। আপনি স্টুডেন্ট এনগেজ করার জন্য এই জন্যই থট প্রভোকিং। আপনি যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টকে থটের মধ্যে না ফেলেতেছেন ততক্ষণ পর্যন্ত এনগেজ হবে না। আপনি যদি বলেন তথাকথিত ইহা কাহাকে বলে, কত প্রকার কি কি, পার্থক্য লিখো, বৈশিষ্ট্য লিখো, তাইলে আর থট প্রভোকিং হবে না। এটা থেকে বাইরে আসতে হবে, আউট অফ দ্য বক্স। এই জন্য আমাদেরকে ওপেন এন্ডেড এবং মিনিংফুল কোশ্চেন আপনাকে পজ দিতে হবে।
এনকারেজ ডায়ালগ। এখন আপনি স্টুডেন্টকে এনগেজ করে ডায়ালগের মধ্যে প্রেসক্রাইব কোশ্চেন দিবেন না, ইনস্ট্যান্ট কোশ্চেন দিবেন। কিভাবে? একজন একটা প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে ওই উত্তরটা দেওয়ার পর ওই উত্তরের ভিতর থেকে প্রশ্ন বের করবে স্টুডেন্ট। আপনার স্টুডেন্ট যদি ভালো প্রশ্ন করতে পারে তাহলে বুঝবেন যে সে খুব ক্রিটিক্যাল থিঙ্কার। মানে গতানুগতিক প্রশ্ন না, মানে একদম উত্তরের ভিতর থেকে আবার আরেকটা প্রশ্ন উদ্ভব হবে, তাইলে হবে। এটা হলো সক্রেটিস মেথড। তারপরে হলো যে প্রুফ ডিপার। এই যে প্রশ্ন করলো না, এখন যে যাকে প্রশ্ন করলো সে আবার প্রুফ করবে ডিপলি। তার মানে আপনি এমন কিছু প্রশ্ন করতে হবে সে আর্গুমেন্টে যাবে, প্রচুর আর্গুমেন্ট হবে, তাহলে কি হবে? ওটা ডিপলি প্রুফ করতে পারবে। এভাবে তারপরে রিফ্লেকশন কনক্লুড। রিফ্লেকশনটা হবে ওই প্রশ্নোত্তরের পরেই রিফ্লেকশনটা চলে আসবে, তারপরে কনক্লুড করবে। একটা টিচার করতে পারে, স্টুডেন্টও করতে পারে। ঠিক আছে? এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়েছি। আমি যদি ল অ্যান্ড অর্ডার বা জাস্টিসের উপরে যদি একটা টপিক হয়, সেক্ষেত্রে এরকম হতে পারে। আপনি একটু নিজেরা পড়েন কি হতে পারে। আমি রোড মানে ট্রাফিক লর কথা বলতে পারি। রাস্তায় যে লো ব্রেক হচ্ছে, আপনার আইন ভঙ্গ হচ্ছে, এটার উপরে একটা দিয়ে বলতে পারি যে এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে ওই যে আইন ভঙ্গ করছে। একজন বললো যে না, আইন ভঙ্গ করে নেই, সে ঠিকই আছে। কেন ঠিক আছে? কিভাবে এটা ঠিক হইল? আবার উত্তর দেওয়ার পরে ওই উত্তর থেকে একটা প্রশ্ন আসতে পারে। এইভাবে শুরুটা ইনিশিয়ালি টিচারকে করতে হবে, টিচার শুরুটা করবে, তারপরে হয়তো সে স্টুডেন্টের ভিতরে এই কোশ্চেন অ্যান্সার গুলোকে ঢুকাই দিতে হবে। কি এটা? শুনেন, ঠিক আছে, আমি তো পরেরটাই যাই। এটা কি সাইন নাকি? দেন আমার কাছে দেন। এই যে এখানে সক্রেটিস মেথডের মধ্যে স্টুডেন্টটা কত এনগেজ, বিভিন্ন ধরনের প্রশ্ন করে এনগেজ করা হচ্ছে। আমার আর দুইটা মেথড আছে। এই মেথডটা দেখেন, এইটা সাধারণত আমরা করি, আমরা লেকচার মেথডই করি, কিন্তু এইখানে আমরা বলছি ইন্টারেক্টিভ লেকচার মেথড। ইন্টারেক্টিভ লেকচার মেথড কমনলি আমরা যে প্র্যাকটিসটা করি, এখন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে আপনারা লেকচার মেথড, যেটা আমাদের অনেক সময় অনেক কিছুতে তাড়া থাকে, অনেক সময় আমার নাই, সিলেবাস শেষ করতে হবে, এই ধরনের ক্ষেত্রে বা স্টুডেন্টের ক্লাসে অনেক স্টুডেন্ট, অনেক ক্ষেত্রে আমরা অনেক মেথড অ্যাপ্লাই করতে পারি, তখন আমরা লেকচারেই যাই। কিন্তু লেকচার মেথডের মধ্যে আমি কিভাবে এখানে ইন্টারেক্টিভ লেকচার মেথডটা করতে পারি, সেই ক্ষেত্রে আমি এখানে বলবো যে আপনারা ইন্টারেক্টিভ লেকচার মেথড করেন, বাট স্টুডেন্টকে আপনার অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য এনগেজ করেন। এখানে কম্বিনেশনটা হবে, কম্বিনেশনটা হলো আপনার ট্র্যাডিশনাল লেকচারও হবে, তার সাথে সাথে আমাকে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভ লার্নিং টেকনিক্স এখানে অ্যাপ্লাই করতে হবে। Involve students in discussion, problem solving, collaborative tasks during lectures. আচ্ছা, একটা কথা একটু জিজ্ঞেস করি, এই যে লেকচার মেথডের ক্ষেত্রে বা আমি যদি ইন্টারেক্টিভ লেকচার মেথড করি, এখানে কতটুকু লেকচার হতে পারে একটা ক্লাসে? 30 minutes. 30%। ওভারঅল আপনার হাইয়েস্ট 30%। স্যার যেটা বললেন, স্যার তো অনেক অভিজ্ঞ, স্যার অভিজ্ঞতা থেকেই বলছেন, কারণ আমার তো এখানে আরো অনেক এনগেজমেন্ট রয়েছে স্টুডেন্টের, ডিসকাশন, প্রবলেম সলভিং, কোলাবোরেটিভ টাস্ক, এইগুলো করতে গেলে আপনারা বাকি আপনার 30% 50% চলে যাবে, আর 20% হয়তো বা রাখলেন আপনি যে ফর্মেটিভ প্যাডাগজির জন্য, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য। সবগুলো ক্লাসই স্যার এই গোটা 10
20-25 জন ছাত্র হলে এই এই কথাগুলো তো স্যার, এত প্রযোজ্য। করে কথা বলছে। কিন্তু আমাদের ক্লাসে জিজ্ঞাসা করেন স্যার আমাদের ক্লাসে কয়জন ছাত্র সেই ক্ষেত্রে কয়জন স্যার? না বলি স্যার 80? আশি আছে, আশিও আছে। এখানে কঠিন স্যার আমাদের। এখন না, শেষ করার একটা ব্যাপার আছে স্যার, সিলেবাস শেষ না করলে তখন আবার কথা শুনতে হবে। হ্যাঁ, এই জন্যই বললাম, মানে আমি এই জন্যই এখানে আসি। লাস্ট অফ অল দেখেন, আমি কিন্তু এই ইন্টারেক্টিভ লেকচার মেথডেই আসছি। আমি আপনাদেরকে বলেছি স্যার, আমি জানি এখানে যে কথাবার্তাগুলো বলেছি এগুলো সব থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল পুরা ভিন্ন। আমি জানি এক্স্যাক্টলি। আপনার 80 জন, আমার তো আনলিমিটেড। আমি প্র্যাকটিস করি না। আমার যখন আমি আমাদের কলেজে অনার্স স্টুডেন্ট 105 জন ক্যাপাসিটি, আর আমাদের বিএডে প্রতি শাখায় 115 জন। তা আমি জানি না এই জিনিসগুলো, আলটিমেটলি গিয়ে ওই লেকচারই করতে হয়। কিন্তু এখন আমি এই কথাটা বলছি এই জন্য আপনাকে, মানে এই যে টার্মগুলো আমরা শুনলাম, জানলাম, কিছু না হলেও আমরা যদি স্কোপ হয় আমরা এটা পালন করবো। 115 স্যার সিনিয়র স্টুডেন্ট আমাদের তো সিনিয়র স্টুডেন্ট আমাদের 100 জন স্টুডেন্ট মানে 100টা, সেখানে ম্যানেজ করা কিন্তু অনেক ব্যাপার। ওই তো 100 জন স্টুডেন্ট মানে 100টা সমস্যা। তারপরে স্যার আজকালকার স্টুডেন্ট অনেক বেশি টেকনোলজিক্যালি প্রোগ্রেস। আর স্যার আমাদের ইংলিশ ভার্সন মানে কি, মানে পাল্লা দিয়ে ব্যাংক মাপা, একেবারে সেম কি পাল্লা দিয়ে ব্যাংক মাপা, ব্যাংক ব্যাংক মাপা, ও বাবা, মানে লাভ তো একটা ব্যাপার আছে। এটা টার্ম। মাসে একদিন তো নিতে পারবো, 2-1 দিন। হ্যাঁ, তৈরি দিয়ে একদম। তবে শুনেন, আমি বলবো লাস্ট অফ অল, হোপ ফর দ্য বেস্ট। আমাদের সময়ের পরিবর্তন হচ্ছে স্যার। একটা কথা শুনি, আমি বলি স্যার, আমি যখন কলেজে স্কুলে পড়তাম স্যার, তখন কি স্যার মাল্টিমিডিয়া ক্লাসরুম ছিল? না, ক্লাসে স্যার। মাল্টিমিডিয়া ছিল? মাল্টিমিডিয়া বুঝিই নেই স্যার। আমি কখনোই বুঝতাম না যে দিবারে রাত্রি রাজনীতি কেমনে হয়। কেননা আমার ম্যাডাম আমাকে পড়াইতো তখন একটা ভূগোলক নিয়ে আসতো। ম্যাডাম একটু লম্বা চড়া ছিল বলে উনি ভূগোলকটাকে এইভাবে ঘুরাইতে পারতেন, কিন্তু আমি বুঝতাম না, কারণ উনি ভূগোলক ঘুরাইতেছে, কিন্তু কখনো খেয়াল করি নেই উনি ভূগোলক ঘুরানোর সাথে সাথে উনি ভূগোলকের এই ঘুরানোর স্পিনটাও করছে। আমরা কখনোই আমি দেখি নেই কখনো। এখনকার স্টুডেন্টকে কি আপনি এইভাবে শেখান? আপনাকে ভিডিও ছাড়া দিচ্ছে, তাই না? তাহলে এখন 90 সালে আমি যখন 90-92 আমি যখন পড়াশোনা করতাম, তখন একভাবে শিখেছি, তখনও শিখছি। এখন আপনার স্টুডেন্টরা মাল্টিমিডিয়া, আপনারা স্টুডেন্টদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ করছেন, ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ করছেন, টুনটান মাঝে মধ্যে আপনারা নোটিশ পাঠাইতেছেন, এই করতেছেন, কত কিছু করতেছেন, কত সুযোগ করে দিতেছেন তাদেরকে। এখন আপনার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো এই জন্য যে আমার স্টুডেন্ট হাতে তো ডিভাইস চলে গেছে, আপনি ওইটাকে একটু দেখেন, লার্নিং এ কোনোভাবে কাজ করাতে যায় কি। আমি দেখতেছি না, এটা তো আমার চ্যালেঞ্জ। আমি জানি যে এই চ্যালেঞ্জটা আমার হবে, কিন্তু এটা হইলেও আমাকে তো এখানে আপনাদেরকে এনগেজ করতে হচ্ছে। এই জন্য আমি কি করতেছি, মাঝে মধ্যে বলতেছি আপনারা নিজের একটু পড়েন, তাই না? আমিও কিন্তু লেকচার মেথডই করতেছি, কিন্তু তারপরে এনগেজ করার চেষ্টা করতেছি, এটাই। আচ্ছা, তখন কি ঘুম ভাগতেছে স্যার? হ্যাঁ, নিজেরা একটু পড়েন, তখন কি ঘুম ভাগতেছে আমাদের? দেখি কারো কিন্তু ঘুম ভাববে কিনা। আমি যে ভাই, আমি আপনাদেরকে এনগেজ করে আমি ঘুম ভাঙানোর চেষ্টা করতেছি, তার চেয়ে বেশি ঘুম ভাঙছে আমি যখন বলছি কেউ ঘুমাচ্ছে, বুঝছেন? যখন বলছি যে কেউ ঘুমাচ্ছে, তখন এইটা আমার কানে গেছে। এই জন্যই বলছি, কেন তারা আবার চেক করছে। আচ্ছা, ঘুম আসবেই সাধারণত এই ধরনের সেশনগুলোতে। আমিও ঘুমাই মাঝে মাঝে, ডোন্ট মাইন্ড। আমাদেরও যখন FTC হইতো, ফাউন্ডেশন ট্রেনিং, এই যে 9 হইতো, তো তখন ঘুমাইতাম, এমন ভাবে বসতাম যে জায়গায় দেখতো না, তখন ভাবে। আচ্ছা, আমি একটু দ্রুত করি, কারণ আমার টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা আমি এগুলো সব দিয়ে নিব, আপনারা দেখে নিয়ে।
এগুলো সাধারণত আমরা প্র্যাকটিস করি। এখানে যেমন ইন্ট্রোডাকশন, ইন্টারেক্টিভ ইভেন্টস, ফিডব্যাকের ক্লারিফিকেশন, সামারি রিফ্লেকশন, এগুলো বেসিক্যালি যে লেকচার মেথডের ক্ষেত্রে আপনি প্রশ্ন করবেন, ডিসকাস করবেন, স্টুডেন্টের প্রশ্ন করবে, আপনি ক্লিয়ার করবেন, ক্লারিফিকেশন, এই ক্ষেত্রে এই কাজগুলো এখানে হবে আর কি। এবং সামারি শেষের দিকে আমরা যখন ক্লাস শেষ করবো তার আগে একটা সামারি দিয়ে দেবো তাকে, সামারিটার পরে আবার রিফ্লেকশন নিব স্টুডেন্টের কাছ থেকে, এক্সিট টিকেট দিয়ে, এগুলো হতে পারে। What a class. এইটা একটু পরে দেখেন। 10 minutes over here. হ্যাঁ এত শুধু থাকে না, ওই ব্যাংকে তার গাড়ি পালাতে মামা আপনাদের এই দেখেন লেকচার থিঙ্ক পেয়ার শেয়ার, ওই যেটা আমি বলেছিলাম একটা উদাহরণ দিয়েছিলাম না প্যারাগজি, এখানে থিঙ্ক পেয়ার শেয়ার, ডিসকাশন, ফলো আপ কোশ্চেন হতে পারে। এরকম একটা উদাহরণ, মানে একটা উদাহরণ হিসেবে একটা एग्जांपल এখানে দেওয়া আছে, এটা হতে পারে। এইভাবে আপনারা একটা ক্লাসে আপনি একদমই যে একদম লেসন প্ল্যান করে নিয়ে যাবেন যে আমি ক্লাসে এই ভাবে করব তা না, আপনি ভাবতে পারেন যে এইভাবে আমি ক্লাসে কাজগুলো করাতে পারি, ভাবা যায়। আরেকটা লাস্ট মেথড, এটা আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, দেখেন নামটাই দেন যে অ্যাক্সিলারেশন মেথড, ব্রিঙ্গিং আইডিয়াস ফর এনহ্যান্স লার্নিং। অর্থাৎ এখানে আপনাকে স্টুডেন্টদের আগের এক্সিস্টিং যে নলেজ আছে তাকে তার আগের যে ধারণাগুলো আছে সেইটার সাথে নতুন ধারণাকে যুক্ত করা। অর্থাৎ যে অথেন্টিক টাস্ক, আপনি যখন টাস্ক দিবেন সে যতটুকু আগে জানে সেইটা আর নতুন কি জানলো সেটার মধ্যে আপনি সংযোগ করে দিবেন। আমি আর বেশি এতে যাচ্ছি না, আমি একটা एग्जांपल এখানে শুধু দেখাই যে আপনি দেখেন एग्जांपलটা দেখেন। যদি আমি ভোকাবুলারি শিখাই নতুন, মানে এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাসে আমি যদি ভোকাবুলারি শিখাই সেই ক্ষেত্রে আমার এই ধরনের एग्जांपल হতে পারে। আমি ধরেন ফটোসিনথেসিস একটা ওয়ার্ড, এখানে আমি ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক এগুলো সব মিলিয়ে তার আগের যে ধারণা সাথে বর্তমান যে নতুন যে ওয়ার্ডটা শিখলো সেইটাকে রিলেট করে তাকে এইভাবে করে কাজ করতে দেওয়া। ক্রিয়েট এ ভোকাবুলারি ওয়েব লিঙ্কিং photosynthesis to relate terms like chlorophyll, এভাবে বুঝাইলা। তারপরে সৃজনশীল একটা কাজ দিলাম তাদেরকে কিছু একটা কাজ করতে দিলাম। তারপরে আমি এখানে রিফ্লেকশন দিলাম, রিফ্লেকশনের প্রশ্ন উত্তর লিখতে দিলাম তাদেরকে, কেউ লিখলো কেউ প্রশ্ন উত্তর দিল, এভাবে করলাম। এইটাকে একটা আমি বলতেছি যে এখানে আমাদের এই এনগেজ লার্নিং প্যাডাগজির উপরে আমরা একটা লেসন প্ল্যান তৈরি করলাম। তো আমার মোটামুটি আমি এখানে শেষ করব। আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, আমি সাথে কাছে You are not corrected. নেটটা থাকলে কেমনে আসবে, গল্প করে লাভ আছে। Yes. Mimic one. The mimic one. Mimics real world challenges. No, আমরা পাই না।
পাঁচ নম্বরটা বলুন। দুই নম্বর হচ্ছে 1 নম্বর, 3 নম্বর ও না হচ্ছে আমি বলতেছি উইল রেসপন্স আসছে। চারটা হয়েছে, পাঁচটা পক্ষে অ্যান্সার হয়ে গেছে না? অ্যান্সার পাওয়া যাচ্ছে আমাকে দিছে ভুল, ওনাকে দিছে রাইট। না, অ্যান্সার একটাই হবে। না, অ্যান্সার একই অ্যান্সার দিছি, ওনাকে রাইট দিছে, আমাকে উইল ওয়েট করতে বলছি না, তাহলে মানে নেট রিভিউটা আমার 1 নম্বর দেবো, কেন এটা আমি 5 না এ যে পারছো সে কপি করে পাঠাইতে নকল আপনি কি বলছে? আমাকে অ্যান্সার দিল রিভিউ, মানে এটা পুরো প্রথমটা না, ওটা মনে হয় ওই সময় নেটের স্পিডটা কম কারণে আপনি অ্যান্সারটা যায়নি। হ্যাঁ, এটা তো হওয়ার কথা না, তাই না? হ্যাঁ, 84-85 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য মিস হয়ে গেলে এরকম। এটা তো আমার এখানে কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, এরকম। তো যাই হোক, থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক রেসপন্স, সুন্দর রেসপন্স পেয়েছি, এখনো আসতেছে। এবং আপনারা আজকে যে আমাদের মানে প্রশ্নগুলো দেখেন এরকম ছিল যে হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ এঙ্গেজ লার্নিং প্যাডাগজি, এটা যে ক্ষেত্রে হ্যাঁ এই অ্যাক্টিভ পার্টিসিপেশন, আপনারা অ্যান্সার সঠিক দিয়েছেন। তারপরে একটা ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ এঙ্গেজ লার্নিং প্যাডাগজি। এখানে এই যে নটটা কিন্তু দেখেন হাইলাইট করা আছে, আমরা অনেকে নটটা বুঝি না হয়তো, এই জন্য বিভ্রান্ত হয়েছি। এখানে টিচার ডমিনেটেড লেকচার, এইটাকে আসলে নট করা হয়েছিল, এই জন্য এটা অ্যান্সারটা অনেকে ম্যাক্সিমাম এটা অ্যান্সার দিতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যান্সার ঠিকই আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক, মানে কোনটা না না না, এটাই তো ঠিক আছে, ঠিক। এটা দেওয়া হয়েছে কিন্তু রং দেখাচ্ছে। নটতে কি রং দেখাচ্ছে, রং। কোনটা? তাহলে আপনি দেখছেন ভিতরে ভিতরে কিছু আছে কিনা। অ্যাকচুয়ালি নট মানে কি না, আমি করছি না, আপনার গাড়ি তো ছিল 5-5। এটা কোনটা করেন তো? 2 নম্বরটা স্যার, 2 নম্বরটা স্যার উত্তর দেখেন, 2 নম্বরটা আমরা সময় দিই। এক্স্যাক্টলি দাঁড়ান, ঠিকই আপনারা বলেছেন, আমি এখানে অ্যান্সার দেইনি। না না, এখানে অ্যান্সার দেওয়া নেই, ঠিকই আছে। এবার আপনাদের অ্যান্সার হয়ে যাবে। গুড, থ্যাংক ইউ। এইগুলো কোন গাইড বই আছে স্যার? ঠিক আছে, আচ্ছা। তারপরে হ্যাঁ, এইটা হলো টিচার ডমিনেটেড লেকচারস, না এটা 2 নম্বর অ্যান্সার। 3 নম্বরটা হলো হোয়াট ডিফাইন্স অ্যান অথেন্টিক টাস্ক, মিমিক্স রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস।
তারপরটা হলো which is an example of formative assessment, peer review peer review of draft essay, peer review করতে দেওয়া। আর লাস্ট যেটা প্রশ্ন ছিল, support ongoing learning. what is the primary purpose of formative pedagogy? To support ongoing learning through feedback. Support learning, মানে আমরা বলছিলাম যে assessment for learning. ওকে, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাকে সহযোগিতা করেছেন, অনেক পার্টিসিপেটরি ছিল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।